আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। প্রায় এক দশক পার হলেও লিবিয়ার গৃহযুদ্ধ শেষ হচ্ছে না। কবে শেষ হবে সেটিও কেউ জানে না। একদিকে জাতিসংঘের উদ্যোগে শান্তি প্রক্রিয়ার তৎপরতা যেমন চলছে, পাশাপাশি চলছে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রতি বিদেশি পৃষ্ঠপোষকতা। বিদেশি সহযোগিতা পেয়েই সশস্ত্র গ্রুপগুলো আরও নতুন উদ্যমে বাড়িয়ে চলছে যুদ্ধ। লিবিয়ার ভবিষ্যৎ এখন কোন পথে, আজ জানাবো সেই বিশ্লেষণ। লিবিয়ার রাজনৈতিক দলগুলো নিয়ে তিউনিসিয়ায় অনুষ্ঠিত সংলাপের পর নির্বাচন অনুষ্ঠানের একটি রোডম্যাপ ঘোষণা করেছে জাতিসংঘ। যদিও লিবিয়া সেই পথে কতটা চলতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অতীত ইতিহাস বলছে এবারের রোডম্যাপ বাস্তবায়নেও আসবে অনেক বাধা। জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপের পর সুড়ঙ্গের শেষ মাথায় আলোর আভা দেখা দিলেও খলিফা হাফতারের মতো যুদ্ধবাজ নেতার প্রতি বিদেশি শক্তিগুলোর সহযোগিতা থাকার কারণে লিবিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে। কেউ কেউ তো খলিফা হাফতারকেই শান্তি স্থাপনের প্রধান অন্তরায় মনে করেন। আরব রাষ্ট্রগুলো তাকে যেমন সমর্থন দিচ্ছে, তেমনি সমর্থন দিচ্ছে রাশিয়া ও ফ্রান্সের মতো বড় শক্তি। আরবরা রাজনৈতিক ইসলামের বিষয়ে যে ভয় আছে, তাদের কাছে আপাতত খলিফা হাফতারই হচ্ছে সে বিষয়ের একমাত্র সমাধান। তাদের ধারণা, নিয়মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে লিবিয়ায় মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামপন্থী রাজনীতি বড় জায়গা করে নেবে। এই ভয় থেকেই তারা হাফতারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। দু সালে বিক্ষোভের মুখে পশ্চিমা সামরিক অভিযানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার আল গাদ্দাফির ক্ষমতাচ্যুতি ও হত্যার পর থেকেই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর গত এক দশকে লিবিয়ায় লক্ষাধিক মানুষই শুধু মারা যায়নি, পুরো উত্তর আফ্রিকা অঞ্চলকেই অস্থিতিশীল করেছে এই গৃহযুদ্ধ। তবুও তিউনিসিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক সংলাপে কিছু অগ্রগতি হয়েছে। জাতিসংঘের লিবিয়া বিষয়ক দূত স্টেফানি উইলিয়ামস আশা প্রকাশ করেছেন 2021 সালের ডিসেম্বরে একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে টেকসই পথ তৈরি হয়েছে। লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও গৃহযুদ্ধে লিপ্ত পক্ষগুলোকে নিয়ে অনুষ্ঠিতব্য ওই সংলাপে দেশটিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়। স্টেফানি উইলিয়ামস জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ঐক্যবদ্ধ করার ব্যাপারে পক্ষগুলো ঐকমত্য হয়েছে। দুই সালে দেশটিতে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই কাজ করে যাচ্ছে জাতিসংঘ। ন্যাটোর সামরিক অভিযানের পর ওই বছর সেপ্টেম্বর মাসে লিবিয়া ইউনাইটেড নেশনস সাপোর্ট মিশন স্থাপন করা হয়। দেশটিকে ঐক্যবদ্ধ করার প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা জাতিসংঘের মাধ্যমেই শুরু হয়। প্রায় এক যুগের এই সংঘাতে জাতিসংঘ সব রকম কূটনৈতিক সমর্থনই দিয়েছে দেশটিতে। অস্ত্রের ঝনঝনানি বৃদ্ধি এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতি খলিফা হাফতারের অব্যাহত হুমকির ফলে লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতা আনতে কোনো গ্রহণযোগ্য কূটনৈতিক তৎপরতা চালানোকে আরও কঠিন করে তুলেছে। এবছরের অগাস্ট মাস থেকে যুদ্ধরত পক্ষগুলো অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। এরপর হাফতারপন্থী মিলিশিয়ারা অনেকবারই সেই চুক্তি ভঙ্গ করলেও চুক্তিটি এখনও টিকে আছে এবং দেশটিতে তেল উৎপাদন আবারও শুরু হয়েছে। যুদ্ধরত পক্ষগুলো আলোচনার টেবিলে ফিরে আসার ফলে লিবিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিরোধী পক্ষগুলো জেনেভায় যৌথ সামরিক কমিশনের চতুর্থ দফা সংলাপের পর স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। 2019 সালের এপ্রিলে খলিফা হাফতারের বাহিনী রাজধানী লিবিয়া দখলের অভিযান শুরুর পর সেবারই প্রথম সামরিক কমান্ডাররা মুখোমুখি সংলাপে বসেছিল। মিশর, রাশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট হাফতার বাহিনীর ওই অভিযান অবশ্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল তুরস্কের প্রতিরোধে। লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে তুরস্কের সেনারা হাফতার বাহিনীকে পর্যদস্ত করে, আর সেটি মূলত লিবিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে। কারণ সেবার ব্যর্থ না হলে হাফতারের বাহিনী কিছুতেই যুদ্ধবিরতি মানত না এবং লিবিয়া আরও বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে যেত। হাফতার বাহিনীর দখলে লিবিয়ার সবচেয়ে বড় অংশ এখনও,
যদি তারা রাজধানী ত্রিপোলি দখলে সফল হতো, হয়তো আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকারের কবরও রচিত হয়ে যেত সেই সময়। তাই তুরস্কের সামরিক সমর্থনকেই মনে করা হচ্ছে দেশটির শান্তি ও স্থিতিশীলতার শেষ রক্ষা কবচ। জাতিসংঘ মনে করছে বর্তমান চুক্তিটি লিবিয়ায় একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরুর পথ খুলে দেবে। জয়েন্ট মিলিটারি কমিশন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সশস্ত্র বাহিনীগুলোকে ঐক্যবদ্ধ করতে এবং দেশটি থেকে বিদেশি সৈন্য ও যোদ্ধাদের প্রত্যাহারের বিষয়ে আলোচনাও শুরু করবে। কিন্তু তা কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক সহ সব ধরনের পরিবেশই এখন প্রচণ্ড ভঙ্গুর। বিশেষ করে লিবিয়ায় তেল স্বর্গ হিসেবে পরিচিত সিরতে শহরে এখনও অস্থিরতা বিরাজ করছে। অথচ লিবিয়ার অর্থনীতির জন্য এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশটির তেল রপ্তানির 60% আসে এখান থেকে। যুদ্ধবিরতি ভঙ্গের সবচেয়ে বড় হুমকিও খলিফা হাফতারের বাহিনী। তাদের ওপর ভরসা করার মতো লোক কমই আছে। তারা যদি যুদ্ধবিরতি চুক্তিটি মেনে চলে, তাহলেই সম্ভব হবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের। সিরতে নিয়ে সামরিক সংলাপেও নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের লিবিয়া মিশন। কিন্তু দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, পরিস্থিতি এখন যেদিকে চলছে তাতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে। মস্কো সমর্থিত তাদের বিরোধী পক্ষ এখনও গুলি চালাচ্ছে। এই মস্কো সমর্থিত গ্রুপ বলতে যে খলিফা হাফতারের বাহিনীকে বোঝানো হয়েছে তাই স্পষ্ট। এছাড়া সিরতের কাছের একটি বিমানবন্দরে ত্রিপোলি ভিত্তিক সরকারের একটি প্রতিনিধি দলকে অবতরণ করতেও বাধা দিয়েছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধারা, যারা এই যুদ্ধে কাজ করছে খলিফা হাফতারের বাহিনী হয়ে। যার ফলে সরকারের সামরিক বাহিনী বলেছে, আমরা চাই না এমন কোনো পদক্ষেপের ফলে শান্তিপূর্ণ আলোচনা ভণ্ডুল হয়ে যাক এবং বিদেশি ভাড়াটে সৈন্য ও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার মধ্যে কোনো আলোচনাও আমরা মেনে নেব না। এই ব্যাপারে সবাই একমত যে লিবিয়ার শান্তি আনার ক্ষেত্রে গত কয়েক বছরে প্রধান বাধা হয়ে আছে খলিফা হাফতার ও তার লিবিয়ান ন্যাশনাল আর্মি, যারা তবরুক ভিত্তিক পার্লামেন্টের অধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সম্পাদিত প্রতিটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এই বাহিনী। তবে পশ্চিম লিবিয়ায় পরাজয়ের পর তাদের দেশি ও বিদেশি সমর্থন অনেকটাই কমেছে। তার পক্ষে রাশিয়া কিংবা ফ্রান্সের প্রকাশ্যে কথা বলাও কমেছে। তবে সংযুক্ত আরব আমিরাত এখনও হাফতারকে পুরো মাত্রায় সমর্থন দিয়ে যাচ্ছে। পূর্ব লিবিয়ায় ক্ষমতার পালাবদলেরও একটি আভাস পাওয়া যাচ্ছে। তবরুক ভিত্তিক পার্লামেন্টের স্পিকার আগুইলা সালে পূর্ব ব্লকের নতুন রাজনৈতিক প্রতিনিধি হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে। বর্তমান যুদ্ধবিরতির ফলে খলিফা হাফতারের দাপট কিছুটা কমায় সালের উত্থান ত্বরান্বিত হয়েছে। তুরস্কের সেনা অভিযানে হাফতার বাহিনীর পিছু হটা তার রাজনৈতিক অবস্থানকে কিছুটা দুর্বল করেছে, যেটি সালের অবস্থানকে শক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নও সালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাকে আরও শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে। যদিও রাশিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সম্ভবত আগুইরা সালেহকে মেনে নেবে না, কারণ তাতে দেশটিতে তাদের প্রভাব কমবে। এটি নিয়ে পূর্ব ব্লকে একটি বিভেদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তা সত্ত্বেও কোনো পক্ষই হয়তো তাদের সমর্থনপুষ্ট গোষ্ঠীকে সহায়তা বন্ধ করবে না এবং দেশটি থেকে বিদেশি যোদ্ধাদেরও সরিয়ে নেবে না, যেটি লিবিয়ার ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। বিচার ও জবাবদিহিতাও লিবিয়ার জন্য বড় একটি ইস্যু, কারণ সশস্ত্র মিলিশিয়ারা দেশটিতে যুদ্ধাপরাধ করেই চলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক হানান সালা মনে করেন, বিদেশি শক্তির সমর্থন পুষ্ট মিলিশিয়াদের গুরুতর অপরাধ, নির্যাতন ইত্যাদি বন্ধে স্পষ্ট বিধান থাকা উচিত ছিল যুদ্ধবিরতি চুক্তিতে। তা না হলে গুম, খুন ইত্যাদি চলতেই থাকবে। খলিফা হাফতার ও তার বিদেশি পৃষ্ঠপোষকরা যেমন লিবিয়ায় শান্তি আনার পক্ষে বাধা, তেমনি আরেকটি বাধা সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ। তাই যুদ্ধবিরতির পর লিবিয়ার অন্যান্য পুনর্গঠনের পাশাপাশি বিচার ও জবাবদিহিতাও দরকার দেশটির সামাজিক শৃঙ্খলা আনতে। তা না হলে স্থিতিশীলতা আসবে না আফ্রিকার মুসলিম প্রধান দেশটিতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।